গোটা পৃথিবীতে সাধারণভাবে বলা যেতে পারে যে তিনটে সভ্যতা আছে। একটা হচ্ছে কি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, যার কেন্দ্রবিন্দুতে আছে কি ইউরোপিয়ান সিভিলাইজেশন, বা কখনো কখনো আমরা বলে থাকি ইউরোপিয়ান আইডিয়াস। নাও এই ইউরোপিয়ান সিভিলাইজেশনটা পুরো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা অংশ, যেটা তার প্রধান অংশ। অন্যদিকে আছে কি ইস্টার্ন সিভিলাইজেশন, যেখানে বেসিক্যালি আমরা বিলং করি। আর এই দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গাতে আছে কি মিডল ইস্টার্ন সিভিলাইজেশন। নাও যেমন পার্সিয়ান বা অ্যারাবিয়ান যে সমস্ত কালচার, সেগুলো এই মিডল ইস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে পড়ে। নাও এই সমস্ত সভ্যতাগুলোর মধ্যে কিছু বিশেষ ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। এমন কিছু বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা ছায়ার মতো এই সভ্যতায় বসবাসকারী সমস্ত মানুষের জীবনের উপরে একটা ছায়ার মতো প্রতিফলন করতে থাকে। নাও এই সমস্ত সভ্যতার সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা ইতিহাসের প্রেক্ষাপটে বা ইতিহাসের যে স্রোত, তার যে চলমানতা, তার মধ্যে দিয়ে আমরা আবিষ্কার করতে পারি। এবং সেই সভ্যতাগুলোর যে বৈশিষ্ট্য, সেগুলোর মধ্যে অনেক রকমের দ্বন্দ্ব বা ইন্টারক্ল্যাশিং হতে থাকে। এক একটা সভ্যতাতে মানুষ এক এক রকমের মতাদর্শে বিশ্বাস করে, এক ধরনের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, এক এক ধরনের খাবার, পোশাক, তাদের চলাফেরা, তাদের ভাষা আলাদা আলাদা, এবং তাদের ভৌগোলিক অবস্থানও আলাদা আলাদা। যার ফলে সেই সমস্ত সভ্যতার মধ্যে যে মনস্তত্ত্ব, তাদের যে সাইকোলজিক্যাল যে প্যারাডাইমটা, সেটাও আলাদা আলাদা হয়। আজকের ভিডিওতে আমরা এই সভ্যতাগুলোর ইন্টারক্ল্যাশিং সম্পর্কে জানবো, বা তাদের যে দ্বন্দ্ব সেটা সম্পর্কে জানবো। তবে আজকের ভিডিওতে আমরা এই সভ্যতাগুলো ইতিহাসের প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনা ঘটে এসেছে, তার মধ্যে দিয়ে তাদের যে দ্বন্দ্বটা উঠে এসেছে সেগুলো সম্পর্কে জানবো, এমনটা নয়। বরং আমরা একটু অন্য রকমভাবে এটাকে বোঝার চেষ্টা করব। আমরা জানবো দুটো মিথোলজিক্যাল স্টোরির মাধ্যমে। দুটো গল্প আছে, দুটো মিথোলজিক্যাল স্টোরি আছে, যে স্টোরিগুলো আমাদেরকে সাহায্য করবে এই দুটো সভ্যতাকে বোঝার জন্য। আর সেই দুটো স্টোরি কি? একটা হচ্ছে গ্রেট যে পার্সিয়ান পোয়েট ফিরদৌসির লেখা শাহনামে, দ্য বুক অফ কিংস। ফিরদৌসি প্রায় অলমোস্ট 20 বছর ধরে এই শাহনামে, দ্য বুক অফ কিংস, এই পোয়েমটা লেখে। এবং এটা একটা এপিক পোয়েম, যার মধ্যে সেই পারস্য সাম্রাজ্যের উত্থান এবং তার পতন, সেখানকার যে হিরোইজম, সেখানকার বিভিন্ন রকমের রাজনৈতিক কৌশল, বিভিন্ন রকমের যুদ্ধ, এবং তার সাথে আমাদের জীবন, বিভিন্ন রকমের নাটকীয়তা, সেই সমস্ত কিছু, এবং কসমোলজি থেকে শুরু করে আরও অন্যান্য বিষয় এই লেখার মধ্যে উঠে এসেছে। অন্যদিকে আরেকটা স্টোরি আছে, যেটাকে আমরা বলছি কি সফোক্লিসের লেখা ওডিপাস রেক্স, বা ইংলিশে বললে ওডিপাস দ্য কিং। নাও এই ওডিপাস দ্য কিং, এটা হচ্ছে কি একটা মিথোলজিক্যাল স্টোরি বা এক ধরনের একটা এপিক ড্রামা। নাও তার মধ্যে দিয়ে পুরো ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে প্যারাডাইম, তাদের যে মেন্টাল স্টেটটা বা সাইকোলজিক্যাল প্যারাডাইম, সেটা উঠে আসে। আর এই যে ফিরদৌসির লেখা শাহনামে, তার মধ্যে দিয়ে শুধুমাত্র মিডল ইস্টার্ন নয়, বরঞ্চ বলা যেতে পারে পুরো ইস্টার্ন সিভিলাইজেশনের মেন্টাল প্যারাডাইমটা কি উঠে আসে। এবং কোনো একটা জায়গাতে গিয়ে আমরাও এই স্টোরিটা যখন জানবো, তখন আমরা রিলেট করতে পারবো এটার সঙ্গে। নাও এই দুটো স্টোরি বেসিক্যালি একটা আরেকটা সিমেট্রিক্যাল। একদিকে আমরা জানবো ওডিপাস রেক্সে সফোক্লিসের যে স্টোরি, অন্যদিকে ফিরদৌসির যে শাহনামে, সেই শাহনামে বইটার মধ্যে একটা বিশেষ গল্প আছে, যেটার নাম হচ্ছে রুস্তম অ্যান্ড সোরহেব। এই রুস্তম অ্যান্ড সোরহেব যে স্টোরিটা এবং যে সফোক্লিসের যে ওডিপাস দ্য কিং, এই যে স্টোরিটা, এই দুটো একটা আরেকটার সিমেট্রিক্যাল ভার্সন। অর্থাৎ আয়নার মধ্যে যখন আমরা দেখি নিজের প্রতিফলন, তখন আমাদের প্রতিফলনটা পুরো উল্টে যায়, অনেক পাল্টে যায়। মানে আমরা হয়তো ডান হাত নাড়ছি, কিন্তু আয়নার দিক থেকে ভাবলে ওটা কিন্তু আমাদের বাঁ হাত হওয়া উচিত, কিন্তু সেরকম এটাকে বলা হচ্ছে কি সিমেট্রি, প্রতিফলন। ঠিক তেমনই এই সফোক্লিসের লেখা ওডিপাস দ্য কিং, তার একটা সিমেট্রিক্যাল রিফ্লেকশন হচ্ছে কি এই যে ফিরদৌসির লেখা রুস্তম অ্যান্ড সোরহেব, যেটা হচ্ছে কি এই যে শাহনামে বুক অফ কিংস, তার একটা অংশ, তার একটা বিশেষ একটা স্টোরি। নাও এই রুস্তম অ্যান্ড সোরহেব এবং ওডিপাস রেক্স, এই দুটো স্টোরি বেসিক্যালি দুটো সিভিলাইজেশনের যে আন্ডারলাইং প্যাটার্ন, তার যে অন্তর্নিহিত যে সমস্ত বৈশিষ্ট্য, সেটাকে প্রকাশ করে। এবং সেই বৈশিষ্ট্যগুলো জানার জন্য আমরা প্রথমে দুটো স্টোরি সম্পর্কে জানব। তো সবার প্রথমে হচ্ছে কি আমরা জানি রুস্তম অ্যান্ড সোরহেব সম্পর্কে। রুস্তম হচ্ছে একজন গ্রেট ওয়ারিয়ার, খুব ভালো একজন যোদ্ধা। নাও সে একজন নারীর সংস্পর্শে আসে এবং সেই নারীটা প্রেগনেন্ট হয়, তাদের দুজনের মধ্যে কিছু প্রেম ভালোবাসা হয়, এবং তার ফলে কিন্তু রুস্তম সেটা জানতে না পেরেই তার আগে সে সেখান থেকে চলে যায়। সে জানতে পারে না যে তার কোনো সন্তান আছে, সে কখনো জানতে পারে না। কিন্তু সেই প্রিন্সেসটা, যার সঙ্গে যে আর কি সেই সন্তানটাকে প্রসব করে, রুস্তমের সন্তান, যার নাম হচ্ছে সোরহেব, সেই সোরহেবকে সে মানে অত্যন্ত গোপনভাবে সে বড় করতে থাকে, লালন পালন করতে থাকে। এবং সেই সোরহেবও সে বড় হতে হতে সে একজন যোদ্ধা হয়ে ওঠে, সে একজন ওয়ারিয়ার হয়ে ওঠে।
এবং পরবর্তীকালে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে কিছু কাল্ট বা কিছু গোষ্ঠী তারা একটা বিদ্রোহ ঘোষণা করে এবং সেই যে গোষ্ঠী তাদের সঙ্গে ভিড়ে যায় সোরহেব। এবং সোরহেব সেখানে গিয়ে সে একজন খুব অত্যন্ত বিখ্যাত একটা ওয়ারিয়ার, সে নিজের অত্যন্ত পপুলারিটি, অনেক নাম, একটা হিরোইজমকে পারফর্ম করে, সে নিজেকে অনেক ভালোভাবে তৈরি করে বিভিন্ন যুদ্ধের কৌশলের মধ্যে দিয়ে। এবং সে সেই কাল্টের মধ্যে থেকে সে সেই গোষ্ঠীটা যখন পার্সিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন কি হয়, পারস্য সাম্রাজ্যে সেখানে সবথেকে বড় ওয়ারিয়ারকে সে হচ্ছে রুস্তম। রুস্তম জানে না যে তার কোনো সন্তান আছে, কিন্তু সোরহেব জানে যে তার বাবা আছে, কিন্তু বাবা কোথায় বা কি করে সেও জানে না। সে এটুকু জানে যে রুস্তম বলে একজন ওয়ারিয়ার আছে যে খুব বিখ্যাত, এবং তাকে খুঁজে বার করাই হচ্ছে সোরহেবের প্রধান উদ্দেশ্য, সোরহেবের প্রধান কাজ। এবং একদিন একটা যুদ্ধক্ষেত্রে যেখানে অনেক রকম যুদ্ধ হতে থাকে এবং শেষমেশ সোরহেব রুস্তমের সঙ্গে দেখা হয় এবং তারা দুজনা একে অপরের সঙ্গে যুদ্ধ করে। কিন্তু রুস্তম এবং সোরহেব তারা কেউ জানে না যে তারা একে অপরের পিতা এবং তারা সন্তান। নাও পরবর্তীকালে কি হয়, যুদ্ধের মধ্যে যে পিতা অর্থাৎ যে রুস্তম, সে সোরহেবকে মেরে ফেলে, তাকে অনেক আঘাত করে এবং সে অলমোস্ট প্রায় মারা যায়। এবং শেষ মুহূর্তে এসে সোরহেব সে জানতে পারে যে এটাই হচ্ছে তার পিতা রুস্তম। কিন্তু যখন সে তার পিতার কাছে সেটা বলে তখন আর সময় নেই, তখন একদম শেষ মুহূর্তে, তখন সে মারা যাবেই। রুস্তম তারপরেও চেষ্টা করে তার ছেলে সন্তানকে বাঁচানোর জন্য, সোরহেবকে, কিন্তু পারস্য সাম্রাজ্য থেকে তার জন্য কোনো মেডিসিন বা ওষুধ দেওয়া হয় না, সাহায্য করা হয় না তাকে বাঁচানোর জন্য। শেষ মুহূর্তে বাঁচানো সম্ভব নয় এমন একটা পরিস্থিতি, কিন্তু তাকে তাছাড়াও পারস্য সাম্রাজ্য থেকে সাহায্য করা হয় না। কেন? কারণ পারস্য সাম্রাজ্যে সব থেকে বড় ভয় হচ্ছে কি এই সোরহেব, কারণ সোরহেব খুব ভালো যোদ্ধা, যদি সে একবার বেঁচে ওঠে তাহলে সে যদি আবার রুস্তমের বিরুদ্ধে আঘাত করে এবং অন্যান্য যোদ্ধাদেরকে যদি সে পরাজিত করে দেয় তাহলে সেটা অনেক ভয়ঙ্কর জিনিস হবে। তো শেষমেশ সে মারা যায়, সন্তান পিতার সামনে, পিতার হাতের উপরে, এবং পিতার সাথে যুদ্ধ করতে করতেই মারা যায়। এটা হচ্ছে কি রুস্তম অ্যান্ড সোরহেবের একটা স্টোরি, যে স্টোরিটা একটা হিস্টোরিক্যাল ড্রামা, পুরো পারস্য সাম্রাজ্য কিভাবে উত্থান হলো, কিভাবে পুরো জগতের সৃষ্টি হলো, সেই একদম কসমোলজি থেকে শুরু করে ধীরে ধীরে পারস্য সাম্রাজ্যের উত্থান, সেখানকার বিভিন্ন রকমের রাজা, সে রাজাদের উত্থান, রাজাদের পতন, সেই সমস্ত কিছু দেখানো হয় এই বড় স্টোরিটার মধ্যে, যেটা হচ্ছে শাহনামে, দ্য বুক অফ কিংস। আর রুস্তম অ্যান্ড সোরহেব হচ্ছে তার মধ্যে একটা স্টোরি, যেখানে এই রুস্তম আর সোরহেবের এই ড্রামাটা বা এই যে একটা ওয়ারিয়ার বা একটা ব্যাটেল ফিল্ড, সেটাকে রিপ্রেজেন্ট করা হয়, যুদ্ধক্ষেত্র। অন্যদিকে হচ্ছে আরেকটা স্টোরি আছে, যেটা হচ্ছে আমাদের কি সফোক্লিসের লেখা ওডিপাস রেক্স। এই ওডিপাস রেক্স স্টোরিটা কীরকম? একজন যে ভবিষ্যৎবাণী করে, দ্য ওরাকেল অফ ডেলফি, যে ভবিষ্যৎবাণী করে এটা রাজাকে বলেছে যে তার সন্তান কোনো একদিন বড় হবে, হয়ে তাকে হত্যা করবে এবং এই পুরো সাম্রাজ্যের দখল নিয়ে নেবে। এই সদ্য যে জন্ম হচ্ছে যে সন্তান, তার নামই হচ্ছে ওডিপাস। তখন রাজা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে, উত্তেজিত হয়ে পড়ে। তখন সে কি করবে বুঝতে পারে না। এই যে ডেলফির যে ওরাকেল যে ভবিষ্যৎবাণী করেছে, তার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না, সে কখনো ভুল বলে না। এবং তার সন্তান যদি তাকেই মেরে ফেলে এবং পুরো সাম্রাজ্য দখল করে নেয়, এবং এই সাম্রাজ্যে যদি একটা খারাপ অবস্থা বা একটা অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসে, তাহলে কি হবে? তখন দেশের মানুষেরই বা কী হবে? না, এই ভয় থেকে রাজা কি করলো, সেই ওডিপাস যে সবে জন্ম হয়েছে তাকে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু ওডিপাসকে যার কাছে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে দূরে মেরে ফেলে তাকে কবর দিয়ে দেওয়ার জন্য, সে কি করে, সে দূরে কোনো এক জায়গায় যখন সে তাকে মেরে ফেলতে যাবে, তখন সে দেখে যে শিশুটা খুবই সুন্দর, খুব নতুন, সে জন্ম হচ্ছে সবে, একদম পৃথিবীতে এসছে নতুন। না, সেই অবস্থায় তাকে সে মেরে ফেলতে পারেনি। সে তাদের রাজ্যের সীমানার একদম শেষ প্রান্তে, যেখানে তাদের রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, তার ধারে রেখে দিয়ে চলে আসে। নাও সেখান থেকে পথযাত্রী কিছু লোক তাকে দেখতে পায়, দুজন। তারা সেই শিশুটাকে, তাদের কোনো সন্তান ছিল না, তারা সেই ওডিপাসকে নিয়ে যায় এবং নিয়ে তারা মানুষ করতে থাকে, লালন পালন করতে থাকে। তখন ওডিপাস সে একটা অন্য দেশে, একটা অন্য রাজ্যে সেখানে বড় হতে থাকে, এবং সে কি হয়, সে বড় হয়ে একজন ওয়ারিয়ার হয়, একজন যোদ্ধা হয়, এবং সে যুদ্ধ করতে শেখে, খুব ভালো তরোয়াল চালাতে শেখে, সে খুব সাহসী হয়ে ওঠে। সে ধীরে ধীরে কি হয়, তার মধ্যে একটা হিরোইজম তৈরি হয়, এক ধরনের নায়কত্ব বোধ তার মধ্যে সৃষ্টি হয়। এবং সেই সাম্রাজ্যের সাথে, যে সাম্রাজ্যে অ্যাকচুয়ালি ওডিপাস জন্ম হয়েছিল, অর্থাৎ তার বাবা যে সাম্রাজ্যে আছে, সে তাদের সাথে যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধক্ষেত্রে ওডিপাস কি করে, একজন বীর যোদ্ধার মতো এই দেশের রাজাকে হত্যা করে, অর্থাৎ সে তার নিজের বাবাকেই মেরে ফেলে। এবং তারপর প্রত্যেকটা রাজ্যে বা যুদ্ধের সময় যেমন হয়, তার রাজাকে হত্যা করার পর বীর যোদ্ধা সে সেই রাজ্যের যে রানী থাকে তাকে বিবাহ করে নেয়, তার সাথে বিয়ে করে নেয়। তো ওডিপাস কি করে, তার বাবাকে হত্যা করে তার মায়ের সঙ্গে বিয়ে করে নেয় এবং সে সেখানে থাকতে শুরু করে। এবং সে নিজের প্রাইড, সে তার আত্ম অহংকার এত বেশি হয়ে যায়, সে একজন ভালো যোদ্ধা, খুব সাহসী, খুব হিরোইক, কোনো কিছুকে সে ভয় পায় না এবং কোনো কিছু তাকে হারিয়ে ফেলতে পারে না। এবং
কিন্তু তার মধ্যে সে ধীরে ধীরে খেয়াল করতে শুরু করে কোনো একজন মানুষ যে তাকে জানায় যে সে একটা বিরাট বড় ভুল করেছে এবং যদি সে সত্যিটা জানতে পারে তাহলে এই রাজ্যে নাকি খুব খারাপ অবস্থা নেমে আসবে। এবং অনেক পরে সে সেই ফেনিক্সের যে রিডেল, একটা গোলক ধাঁধার মতো কিছু লাইন থাকে, সেগুলোকে সে সলভ করে ফেলে ওডিপাস। সেই রিডেলটাকে সলভ করার ক্ষমতা আর কারণ নেই, শুধুমাত্র ওডিপাসেরই আছে। এবং ওডিপাস যখন সেটা সলভ করে তখন সে জানতে পারে যে সে অ্যাকচুয়ালি কী ভুল করেছে, সে অ্যাকচুয়ালি কী অন্যায় করেছে। সে তার নিজের বাবাকেই হত্যা করেছে এবং তার মায়ের সঙ্গে বিয়ে করে নিয়েছে। নাও এই ভুলটা যখন সে জানতে পারে তখন সে অত্যন্ত কষ্ট পায়, খুব দুঃখ পায়। তখন সে দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে সহ্য করতে না পেরে সে নিজের চোখে সে নষ্ট করে ফেলে, নিজেকে অন্ধ করে ফেলে এবং সে তখন পুরো সাম্রাজ্যটাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং সে চলে যাওয়ার সময় তার একজন মেয়ে থাকে যে মোস্ট প্রবাবলি যার নাম হচ্ছে কলোনিস, ঠিক আছে। নাও কলোনিস বলে একটা জায়গা আছে, তার যে ছোট মেয়ে থাকে সে অ্যাকচুয়ালি ওডিপাসকে হাত ধরে ধরে সেই রাজ্যের বাইরে অন্য কোথাও নিয়ে যায়। ওডিপাস তখন ভিক্ষা করে একজন ভিক্ষুর মতো সে অন্ধ অবস্থাতেই বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ায়। এই যে ওডিপাসের স্টোরি, সেখানে ওডিপাস সে একটা সন্তান, সে তার বাবাকে হত্যা করে। আর রুস্তাম অ্যান্ড সোরহেব এই স্টোরিতে যে বাবা রুস্তাম সে তার সন্তান সোরহেবকে হত্যা করে। না এই দুটো জিনিস হচ্ছে সিমেট্রিক্যাল, কিন্তু এই দুটো যে স্টোরি, এই দুটো যে গল্প, সে দুটো শুধুমাত্র এই গল্প নয়, এটা এই দুটো যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আর যে ইস্টার্ন সিভিলাইজেশন তার অনেক অন্তর্নিহিত গভীর যে প্যাটার্ন সেটাকে রিফ্লেক্ট করে, সেটাকে প্রতিফলন করে। কিভাবে করে? না আমরা যদি দেখি ওয়েস্টার্ন কালচার বা ওয়েস্টার্ন সিভিলাইজেশন, তাহলে আমরা এটা দেখতে পাবো যে সেই ওয়েস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে সবসময় নতুন কিছু আবিষ্কার করার একটা ধারণা বা একটা বিশ্বাস চলে আসছে। সবসময় অনেক বেশি সায়েন্টিফিক, অনেক বেশি লজিক্যাল এবং নতুন কিছু ইনভেন্ট করার। এবং সেই সমাজে ওয়েস্টার্ন সিভিলাইজেশনে বা ওয়েস্টার্ন সভ্যতাতে সেখানে নতুন প্রজন্মদেরকে সবসময় বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং সেখানে কি হয় যে যখন নতুন সন্তান জন্ম হয়, তার 17-18 বছর বা 20 বছর বয়স হয়ে গেলে তারা আলাদা থাকতে শুরু করে এবং বাবা মায়ের সঙ্গে তারা থাকে না এবং তারা বাবা মায়ের অত বেশি খেয়ালও রাখে না। খুব মাঝে সাঝে হয়তো 2 মাস 1 মাস বাদে হয়তো দেখা হয় অথবা হয়তো ফোনে কথা হয়, এরকম। নাও এটা হচ্ছে কি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা প্যাটার্ন, অর্থাৎ ওয়েস্টার্ন সভ্যতাতে সবসময় এটাই মনে করা হয় নতুন কোনো আবিষ্কার, নতুন কোনো একটা ইনভেনশন সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যা কিছু পুরনো চলে আসছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন ইনভেন্ট করা। নাও সেই জন্য কি আমরা দেখতে পাই ওডিপাস দ্য কিং স্টোরিতে যে ওডিপাস থাকে সে তার বাবাকে হত্যা করে ফেলে। অর্থাৎ ওডিপাস কি সদ্যজাত সন্তান, সেটা নতুন আইডিয়ার মতো, একটা নতুন ধারণার মতো, একটা নতুন সভ্যতার মতো, একটা নতুন বিশ্বাস বা একটা নতুন সমাজধারা বা নতুন জীবনের দর্শন বা নতুন একটা রাজনৈতিক মতাদর্শের মতো, যেটা কি করে তার পুরানো ধারণা, পুরানো বিশ্বাস, অর্থাৎ তার বাবা, তার পিতা, সেটাকে সে ধ্বংস করে ফেলে, হত্যা করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি রুস্তাম অ্যান্ড সোরহেবে, রুস্তাম সে যে বাবা, সে অ্যাকচুয়ালি কি তার সোরহেব, তার সন্তানকে মেরে ফেলে। অর্থাৎ ইস্টার্ন সিভিলাইজেশনে আমরা সবসময় নতুন কিছু ইনভেন্ট করাতে বিশ্বাস করি না, বরং আমরা সবসময় আমাদের বাবা মায়ের ছায়াতেই বেঁচে থাকার চেষ্টা করি। শুধু তাই নয়, আমরা সবসময় যে কোনো সমস্যা, যে কোনো বিষয়, যে কোনো প্রবলেম সবসময় কী করি আমরা অ্যানসিয়েন্ট টেক্সট বা প্রাচীন গ্রন্থে কী লেখা আছে, স্ক্রিপচার্সে কী লেখা আছে, ধর্মগ্রন্থে কী লেখা আছে, সেখানে আমরা বারবার ফিরে যাই এবং সেখানকার যে সমস্ত বিশ্বাস, ধারণা, জীবনের যে সমস্ত আদর্শ, দর্শন, মতামত, রাজনৈতিক, অর্থনৈতিক বা আমাদের জীবনের যে আদর্শ, সেগুলোকে আমরা সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করি। এবং সেই পুরাতন জিনিসগুলো, সেই পুরাতন বিশ্বাসগুলো অনেক সময় নতুন কোনো জিনিস জন্ম হওয়ার যে সূচনা হওয়ার যে সময়, তখনই তাকে হত্যা করে ফেলে, তাকে মেরে ফেলে, নতুন কিছুকে আবিষ্কার হতে দেয় না। এবং সেটা সর্বত্র আমরা আজকের দিনে যদি ভারতবর্ষের চারিদিকে তাকাই, রাজনৈতিক পরিস্থিতি আমরা দেখি, শুধুমাত্র ভারতবর্ষে না এবং আমাদের আশেপাশের দেশ, বাংলাদেশ থেকে শুরু করে ইনফ্যাক্ট আমরা চীন বা এই সমস্ত কান্ট্রিগুলোকে আমরা দেখি, তাহলে এটা বোঝা খুব একটা কঠিন নয় যে এখানে সবসময় ওল্ড, যা কিছু পুরাতন, তাকে সবসময় সেলিব্রেট করা হয়, আর যা কিছু নিউ সেটাকে সবসময় সাপ্রেস করা হয়, তাকে প্রেশারাইজ করা হয়, তাকে বেড়ে ওঠার সুযোগ দেওয়া হয় না। আর ওয়েস্টার্ন সিভিলাইজেশনে সবসময় এর ঠিক উল্টোটা, যা কিছু নিউ সেটাকে অনেক বেশি সেলিব্রেট করা হয় এবং যা কিছু ওল্ড সেটাকে রেসপেক্ট করা হয় না বা সেটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় না। এটা হচ্ছে কি একটা সিমেট্রিক্যাল সিচুয়েশন। নাও এক্ষেত্রে দুটো সভ্যতার এই যে দুটো অবস্থান, সেটাই অ্যাকচুয়ালি ভুল। কারণ যখন কোনো কিছুই এমন সম্ভব না যে পুরানো সমস্ত কিছুই ভুল বা নতুন সমস্ত কিছুই ভুল, বা পুরানো সব কিছুই সঠিক ছিল বা নতুন সব কিছুই সঠিক। অর্থাৎ আমাদের কি করতে হবে, এই পুরাতন আর এই নতুন, অর্থাৎ এই যে ওল্ড আর এই যে নিউ, অর্থাৎ যে পিতা এবং এই যে পুত্র, এই দুটোর মধ্যে অসিলেট করতে হবে। অর্থাৎ একই সঙ্গে আমাদেরকে পুরানো জিনিসগুলোকে ধরে রাখতে হবে এবং নতুন জিনিসের দিকেও এগোতে হবে, নতুন জিনিসগুলোকে ধরে রাখতে হবে।
অর্থাৎ যখন আমরা ইস্টার্ন সিভিলাইজেশনে বেঁচে আছি তখন বাই নেচার অত্যন্ত স্বাভাবিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক যে সমস্ত শর্ত বা আমাদের পিতামাতারা, আমাদের বাবা মারা, আমাদের সমাজ, অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি আমাদের মধ্যে যেগুলো দিয়ে দিয়েছে মাথায়, যার ফলে আমাদের সবসময় পুরাতনের উপরে বেশি ভরসা এবং বিশ্বাস। আমরা একটা প্রথাগত ট্র্যাডিশনাল স্ট্রাকচার মেনে চলতে চাই। যতই আমরা নতুন খাবার মানে ওয়েস্টার্ন খাবার খেয়ে নিই না কেন, যতই আমরা ওয়েস্টার্ন ড্রেস পরে নিই না কেন, মিউজিক শুনি না কেন, গান শুনি না কেন, আমাদের বিশ্বাসগুলো এখনও সেই পুরানোই, সেই সুপারস্টিশন, সেই সমস্ত ডগমা। যখন ইস্টার্ন সভ্যতাতে আমরা বেঁচে আছি তখন আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব নতুনের দিকে আমরা এগিয়ে যেতে পারি, যত বেশি সম্ভব আমরা যেন নিজেকে মানে ফিলোসফিক্যালি ওয়েস্টার্নাইজ করতে পারি, যার ফলে কি আমাদের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। আর যারা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে বেঁচে আছে তাদের কি করতে হবে, তাদের বাই নেচার তাদের সামাজিক যে সমস্ত শর্ত বা হিস্টোরিক্যাল কন্ডিশন বা সোশ্যাল কন্ডিশন বা কালচারাল কন্ডিশন, সেগুলো তাদের মধ্যে ছোটোবেলা থেকে এই জিনিসটা মানে ইমপ্লান্ট করে দিয়েছে যে তোমাকে সবসময় নতুন কিছু দিকে এগিয়ে যেতে হবে। তার পরিবর্তে তাদেরকে কী করতে হবে, একটু বেশি ইস্টার্ন সিভিলাইজেশনের দিকে ঝুঁকে আসা উচিত এবং এই যে পুরাতন জিনিসও যে ইম্পর্টেন্ট সেটাকে অনেক বেশি সেলিব্রেট করা বা ভ্যালু দেওয়া বা মূল্য দেওয়া এটা শিখতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের প্রথাগত ধারাতে চললে হবে না বা ইস্টার্নের প্রথাগত ধারাতে চললে হবে না, বরঞ্চ ইস্টের মধ্যে একটা পার্ট আছে যেটা হচ্ছে ওয়েস্ট, আর ওয়েস্টের মধ্যেও একটা পার্ট আছে যেটা হচ্ছে ইস্ট, এবং সেই যে ছোটো ছোটো পার্ট সেখানে আমাদেরকে খুঁজে বার করতে হবে, নিজেদেরকে সেখানে নিয়ে যেতে হবে। তাহলে গিয়ে কি আমরা ইস্টার্ন সিভিলাইজেশনে থাকার পরেও তার পুরানো যে সমস্ত ট্রেজার বা নলেজ সেগুলোকেও আমরা পাবো, আবার তার পুরানো যে কুসংস্কারগুলো সেগুলোকে বর্জন করে নতুন জিনিসটাও আমরা অ্যাচিভ করতে পারবো। আর যারা ওয়েস্টার্নে আছে তারা যখন সেই ওয়েস্টের যে ছোট্ট পার্ট, তা ওয়েস্টের মধ্যে যে একটা ইস্টার্ন যে সমস্ত মেন্টাল টেন্ডেন্সি সেখানে তারা নিজেদেরকে প্রিজার্ভ করতে পারে বা নিজেদেরকে যেন আবিষ্কার করতে পারে, যাতে করে তারা পুরানো যে সমস্ত ইম্পর্টেন্ট জিনিস বা ভ্যালুয়েবল যে সমস্ত আইডিয়াস বা ফিলোসফি সেগুলো যেন তারা ধরে রাখতে পারে এবং নতুন জিনিসকে যেন তারা সেলিব্রেট করতে পারে। নাও এই জিনিসটা করা অত্যন্ত কঠিন, এই যে ওল্ড আর নিউ এই দুটোর মধ্যে অসিলেট করা। বাংলা সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস যেমন ফর এক্সাম্পল হাঁসুলিবাকের উপকথা অথবা আরোগ্য নিকেতন, এই দুটো উপন্যাসে আমরা দেখতে পাই এই ওল্ড আর নিউ এর দ্বন্দ্ব। একটা পুরাতন সময়কাল সেটা চলে যাচ্ছে, সেই সমস্ত বিশ্বাস বা সামাজিক যে সমস্ত গঠন বা রাজনৈতিক গঠন সেটা চলে যাচ্ছে, আর নতুন একটা সময়কাল চলে আসছে, নতুন এক ধরনের ধারণা, নতুন এক ধরনের বিশ্বাস, নতুন এক ধরনের অর্থনৈতিক অবস্থা চলে আসছে। না এই একটা সময়কাল চলে যাওয়া এবং আরেকটা সময়কাল আসার এই যে ট্রানজিশনাল ফেজ, সেই জিনিসটা অত্যন্ত জটিল এবং খুবই অনেক সময় আমাদের জন্য অনেক বেশি মেন্টালি ওভারওয়েলমিং হতে পারে সেটা সহ্য করা এবং সেটাকে মেনটেন করা। অর্থাৎ একটা জিনিসের সাথে অলরেডি আমরা হয়তো আইডেন্টিফাই করে রেখেছি, আমাদের চরিত্রের বৈশিষ্ট্য হয়ে গেছে, কিন্তু যখন দেখছি সেই ধারণাগুলো, সেই বিশ্বাসগুলো চলে যাচ্ছে সমাজ থেকে, নতুন ধারণা চলে আসছে যেগুলোই পরবর্তীকালে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠবে, সেটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে কোনো ধারণাই হতে পারে, তখন সেখান থেকে বিশ্বাসটাকে সরিয়ে নতুন ধারণার প্রতি দেওয়া এটা অনেক কঠিন, এবং সেটা বারবার যদি করতে হয় সেটা অনেক কঠিন। নাও যেমন জার্মান রাইটার থমাস মান, তার লেখা একটা অত্যন্ত ভালো বই আছে যেটার নাম হচ্ছে বুডেনব্রুকস, যেটা তিনি মাত্র 26 বছর বয়সে লেখেন। যে উপন্যাসের মধ্যেও আমরা এই জিনিসটা দেখতে পাই যে জার্মান সভ্যতাতে যে মিডল ক্লাস ফ্যামিলি তারা যখন 1900 সাল পড়ছে, সেই সময় 1900 সালের সময়কালে যে মিডল ক্লাস ফ্যামিলি তারা তাদের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, তারা যে জিনিসগুলোকে মেনে চলে সেগুলো আস্তে আস্তে পুরানো হয়ে যাচ্ছে, সেগুলোতে আর কেউ বিশ্বাস করছে না। নতুন ধারণা, নতুন প্রজন্মে নতুন ধরনের বিশ্বাস তৈরি হচ্ছে, এবং তারা তারপরেও সেই বিশ্বাসগুলোকে ছাড়তে না পারার জন্য সেই ফ্যামিলিটা ধীরে ধীরে 4টে বা 5টা জেনারেশনের মধ্যে দিয়ে কীভাবে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় সেটা সেখানে দেখিয়েছেন থমাস মান। তো এই যে সভ্যতার ইন্টারক্ল্যাশিং সেটা আমরা বোঝার চেষ্টা করলাম দুটো মিথোলজিক্যাল স্টোরির সাহায্যে, দুটো মানে এপিক পোয়েম, একটা হচ্ছে রুস্তাম অ্যান্ড সোরহেব আর অন্যদিকে হচ্ছে কি আমাদের ওডিপাস দ্য কিং, যেটা ফিরদৌস, যেটা হচ্ছে আমাদের সফোক্লিসের লেখা, আর রুস্তাম অ্যান্ড সোরহেব যেটা হচ্ছে আমাদের ফিরদৌসির লেখা। নাও এই ওডিপাস দ্য কিং এই স্টোরির সাথে রুস্তাম অ্যান্ড সোরহেবের অনেকটা ডিফারেন্স আছে কিছু অন্যান্য অ্যাসপেক্টে। যেমন রুস্তাম অ্যান্ড সোরহেব এটা বেসিক্যালি একটা ব্যাটেল ফিল্ডের উপরে নির্ভরশীল, এই স্টোরিটা একটা যুদ্ধক্ষেত্র, এবং যেখানে হিরোইজম বা যেখানে হচ্ছে এক ধরনের নায়কত্ব এটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, একজন যোদ্ধার যে বীরত্ব, তার সাহসিকতা সেটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে অনেক বেশি। এবং এই স্টোরিটা আমাদেরকে এটা বলে যে যুদ্ধ যেটার
কস্ট বা যেটার মূল্য অনেক বেশি, কিন্তু সেটা আমাদেরকে কোনো কিছু দেয় না, বরঞ্চ আমাদের যে ব্যক্তিগত যে সমস্ত বন্ড থাকে, একে অপরের সাথে যে সম্পর্ক থাকে, সেগুলোকে আরও ভেঙে ফেলে, সেগুলোকে আরও নষ্ট করে ফেলে যুদ্ধ। এবং এই যুদ্ধতে অনেক কিছু খরচ হয়ে যায়, অনেক আবেগ, অনেক ইমোশন, অনেক টাকা পয়সা, কিন্তু এই যুদ্ধ থেকে আমরা শেষমেশ কিছু পাই না, বরঞ্চ আরও অনেক কিছু হারিয়ে ফেলি, আরও অনেক কিছু আমাদের থেকে চিরতরে মুছে চলে যায়। এই যুদ্ধ সেই জন্য সবসময় ক্ষতি করে। তো এই যুদ্ধের ক্ষেত্রে ব্যক্তিগত বা পার্সোনাল যে লাইফ সেটা কিভাবে চলে বা কিভাবে ঘটে সেটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এবং যুদ্ধক্ষেত্রের যা কিছু খারাপ দিক আছে বা বৈশিষ্ট্য আছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই রুস্তাম অ্যান্ড সোরহেবে। অন্যদিকে যদি আমরা দেখি, ফর এক্সাম্পল আমরা সফোক্লিসের ওডিপাস দ্য কিং, সেখানে আমরা দেখতে পাবো সেখানে যুদ্ধক্ষেত্র থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি সেলফ ডিসকভারি। ওডিপাস সবসময় জানতে চাইতো বিভিন্ন জিনিস, ওডিপাসের যে জানার যে আকাঙ্ক্ষা, ওডিপাস অনেক বেশি সাহসিকতার পরিচয় দেয়। ওডিপাস হচ্ছে রিডেল সলভ করতে পারে, অর্থাৎ যুক্তি দিয়ে গভীর চিন্তা ভাবনা করে নতুন একটা জিনিসকে আবিষ্কার করতে পারে, যেটা হচ্ছে একটা ধাঁধার মতো, তার মধ্যে যেটা লুকিয়ে আছে, যেটা বেসিক্যালি সায়েন্টিফিক ডিসকভারিকে রিপ্রেজেন্ট করে, যেটা বেসিক্যালি ওয়েস্টার্ন ইনভেনশন, অর্থাৎ ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে এই সায়েন্টিফিক ডিসকভারি বা সায়েন্স জিনিসটা আবিষ্কার হয়। সায়েন্স বলতে আমরা আজকে যেটা বুঝি না, ওডিপাসের স্টোরিতে সেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই সায়েন্টিফিক ডিসকভারি বা এই যে আবিষ্কার, এই যে যুক্তি দিয়ে ভাবা, এই যে সাহসিকতা, বীরত্ব, বা ওডিপাসের মধ্যে যে সমস্ত লজিক বা যুক্তির যে সমস্ত ধারাটা চলছে, সেটা কি আদৌ ভালো? কারণ ওডিপাস যে শেষমেশ যে যুদ্ধক্ষেত্রে গিয়ে যে মানে ওডিপাস যে নিজে অন্ধ হয়ে গেল এবং সে যে ভুল করলো, অর্থাৎ ফেট, অর্থাৎ যে ভাগ্য এবং যে উইল, আমাদের যে চাহিদা বা আমাদের যে মানে আত্মসংযম সেটা, আর ভাগ্যের যে একটা পরিহাস, এই দুটোর মধ্যে শেষমেশ ভাগ্য জিতে গেল ওডিপাসের স্টোরিতে। কিন্তু রুস্তাম অ্যান্ড সোরহেবেও শেষমেশ ভাগ্য জিতে গেল, কিন্তু এখানে হিরোইজমকে বেশি রিপ্রেজেন্ট করা হয়েছে, একটা বীরত্বকে, নাকি একটা পার্সোনাল উইল বা আমাদের যে উইল পাওয়ার বা একটা নিজেকে ডিকটেট করার বা নিজেকে পরিচালনা করার, মানে নিজেকে চালনা করে অনেক কিছুর মধ্যে দিয়ে মানে নিজেকে মানে ধারণ করার যে ক্ষমতা, সেটাকে নয়, সেটা দেখানো হচ্ছে কি ওডিপাস দ্য কিং স্টোরিতে। এই ওডিপাসের স্টোরিতে যে ওডিপাস কিন্তু শেষমেশ যে খারাপ অবস্থা বা একটা ফ্যাটালিস্টিক যে ইম্পোজিশন বা একটা ফ্যাটালিস্টিক ট্র্যাজেডির মধ্যে গিয়ে নিজেকে আবিষ্কার করে, যেখানে সে তার বাবাকে খুন করছে, মাকে বিয়ে করছে, সেটা কিন্তু তার কোনো খারাপ বৈশিষ্ট্যের জন্য হচ্ছে এমনটা নয়, বরঞ্চ তার ভালো বৈশিষ্ট্যের জন্য হচ্ছে। ওডিপাসের মধ্যে যে ক্ষমতাটা ছিল মানে রিডেল সলভ করার, যুদ্ধ করার, অনেক ভালো তরোয়াল চালাতে জানে, অনেক বীর যোদ্ধা, সে নিজেকে অনেক ভালো করে তৈরি করেছে এই বছরের পর বছর ধরে বিভিন্ন রকম প্র্যাকটিস করার মাধ্যমে। না, এই যে ভালো ভালো বৈশিষ্ট্য, সাহস অর্থাৎ কারেজ, বা হচ্ছে এই যে রিডেল সলভ করার ক্যাপাসিটি, এই ভালো বৈশিষ্ট্যগুলোই শেষমেশ ওডিপাসকে একটা খারাপ জায়গাতে বা একটা খারাপ অবস্থানে পৌঁছে দিল। না, এটার মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সফোক্লিয়ান যে ট্র্যাজেডি, যে আমাদের জীবনে আমরা যতই বড় আদর্শ বা বড় উচ্চ আকাঙ্ক্ষা রেখে দিই না কেন, যত কিছুই আবিষ্কার করে নিই না কেন, আমাদের সেই ইচ্ছা, চাহিদা বা যা কিছু আমরা বুঝি, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, সেই যে চিন্তা ভাবনা, তার মধ্যে পুরো জগৎটা নেমে আসে না। তারও বাইরে এমন একটা বড় জগৎ আছে যেটাকে ফেট বা ভাগ্য বলা যেতে পারে, যেটা সম্পর্কে আমরা জানি না। শেষমেশ আমাদের মানে গন্তব্য, আমাদের যে ডেস্টিনি লাইফের, সেখানে গিয়ে কী হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। তো এই যে বিজ্ঞান মনস্ক যে বৈশিষ্ট্যটা, সেটা আমাদেরকে একটা খারাপ অবস্থানেও নিয়ে যেতে পারে, নিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো ওয়েস্টার্ন কালচারের মধ্যে যে বিজ্ঞান মনস্কতা বা যুক্তিতর্কে বা যে এই যে ধরনের যে ধারণাগুলো সেগুলো উঠে আসছিল, সেটা সেই সময়কার মানে সফোক্লিয়ান ট্র্যাজেডি, তার মধ্যে দিয়ে তার বিরুদ্ধে একটা চিন্তাভাবনাকে সফোক্লিস এখানে দেখানোর চেষ্টা করেছে। অন্যদিকে রুস্তাম অ্যান্ড সোরহেবে যদি আমরা দেখি, সেখানে কিন্তু সেই ধরনের জিনিস দেখানো হয়নি, বরঞ্চ সেখানে দেখানো হয়েছে যে কিভাবে একটা ভুলের জন্য সে তার নিজের সন্তানকে মেরে ফেলছে, একটা এরর বা একটা মিস্টেক, এবং শেষমেশ জীবনের যে গন্তব্য বা ডেস্টিনি, সেটাকে আটকানো সম্ভব হচ্ছে না, সেটা ঘটে যাচ্ছে। এবং যখন সোরহেব সে জানতে পেরে যাচ্ছে তার বাবা এটা, তারপরে সোরহেব নিজেকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, নিজেকে মানে বিসর্জন দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরাও ঠিক তাই করি। আমরা আমাদের ট্র্যাডিশনে বা আমাদের কালচারে আমরা মানে সন্তানরা বা নতুন প্রজন্ম বা নতুন কোনো আইডিয়া বা ধারণা সে বিসর্জন দিতে হয়। কারণ কি? কারণ পুরানো যা কিছু চলে আসছে, যে মতাদর্শ বা ধারণা, তাকে রক্ষা করার জন্য। কিন্তু সেটা কি আদৌ সঠিক? অ্যাকচুয়ালি সেই পুরানো আইডিয়া বা ধারণাগুলো কিন্তু সেই নতুন ধারণাটাকে বাঁচাতে পারে বা রক্ষা করতে পারে, বাট একটা এরর বা একটা মিস্টেক, একটা ভুল ধারণা যেটা আমরা জানি না, যেটা অ্যাকচুয়ালি আমাদের সেই ভাগ্য বা ডেস্টিনির কাছে পৌঁছে দিচ্ছে। কেন? কারণ সেটা অনেক আগেই, একদম প্রাথমিক অবস্থাতেই সেটা হচ্ছে ইনহেরিটেড ছিল। যখন
রুস্তাম সে যখন মানে যাকে ভালোবাসতো তার সঙ্গে সে যে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সেটা সে জানতোই না রুস্তাম। নাও সেটা যে না জানা, তার সেই যে মিস্টেক, সেই যে এররটা, সেই ভুলটার মধ্যেই অন্তর্নিহিত আছে তার জীবনের যে গন্তব্য, যেখানে তার সন্তান তার হাতেই মারা যাচ্ছে, এই অবস্থানটা সেটা ইনহেরিটেড হয়ে আছে, সেই গন্তব্যটা মানে লুকিয়ে আছে একদম প্রাথমিক অবস্থানের মধ্যে। ঠিক একই রকমভাবে ওডিপাস দ্য কিংয়েও তাই ঘটে। যখন একদম প্রাথমিক অবস্থাতে যখন ওডিপাস যখন জন্ম হয়েছে, তার বাবা তখন যেটা জানতে পারলো ওডিপাস তাকে মেরে ফেলবে এবং তার পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে কোনো একদিন, তখন কি করে সে ওডিপাসকে দূরে সরিয়ে দেয়, ওডিপাসকে মানে মেরে ফেলার চেষ্টা করে। নাও সেই যে ঘটনাটা, সেই যে এররটা, মিস্টেক, তার মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবনের ডেস্টিনিটা। সো দ্য এন্ড ইজ ভেরি ইন দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ যা কিছু শেষ সেটা কোথায় লুকিয়ে আছে, যা কিছু শুরু তার মধ্যেই লুকিয়ে আছে। এবং সেটা সত্যি বোথ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন সিভিলাইজেশনের জন্য, যেটা অ্যাকচুয়ালি দুটো সভ্যতার জন্য সঠিক। এটা হচ্ছে কি একটা হেগেলিয়ান পয়েন্ট অফ ভিউ, ওকে, যেখানে আমরা দেখতে পাই যে দ্য ভেরি এন্ড অফ এনিথিং ইজ অ্যাট দ্য ভেরি বিগিনিং। এছাড়া আমরা ওডিপাসে আরও একটা জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে কি সাবলেশন। অর্থাৎ ওডিপাসের স্টোরির মধ্যে কি করা হচ্ছে যে ওডিপাসকে সেই রাজ্য থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে তার বাবা, ওডিপাসের বাবা, কোনো একটা জিনিসকে রক্ষা করার চেষ্টা করছে, তার সাম্রাজ্যটাকে, সে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। কারণ এই প্রফেসিটা, এই ভবিষ্যৎবাণীটা কখনো ভুল হয় না যে এই প্রফেসিটা করেছে। নাও সেই যে জিনিসটা, সেই সাম্রাজ্যটাকে এবং নিজেকে রক্ষা করার জন্য যে কাজটা করলো, সেই ওডিপাসকে দূরে সরিয়ে দিল, সেই কাজটার ফলেই কিন্তু অ্যাকচুয়ালি তার সাম্রাজ্যটা ধ্বংস হলো। যদি ওডিপাস তার কাছে থাকতো তাহলে হয়তো এটা হতো না। না, অর্থাৎ আমরা কোনো একটা উদ্দেশ্যের জন্য যে সিদ্ধান্তটা নিচ্ছি, কোনো একটা ভালো কাজের জন্য কোনো একটা জিনিস আমরা করছি, কিন্তু সেই কাজটা যেটা আমরা কোনো একটা উদ্দেশ্যের জন্য করছি, সেই কাজটাই ঠিক সেই উদ্দেশ্যটার উল্টো জিনিসটাকে নিয়ে আসতে পারে। হয়তো আমি একটা কোচিং ক্লাস জয়েন করলাম অনেক বেশি ভালো পড়াশুনো করার জন্য, অনেক বেশি ভালো রেজাল্ট করার জন্য, কিন্তু দেখা গেল সেই কোচিং ক্লাসে জয়েন করার পর বেশি ভালো হওয়ার থেকে দূরের কথা, সেখানে গিয়ে আমার এমন কিছু খারাপ বন্ধু তৈরি হলো যার ফলে আমি আরও খারাপ পড়াশুনো করতে শুরু করলাম এবং পড়াশুনো থেকে আরও দূরে সরে গেলাম। এটা হচ্ছে কি সাবলেশন। অর্থাৎ কোনো একটা সিস্টেম বা একটা গঠন, তাতে আমরা কোনো একটা আইডিয়াকে সরাচ্ছি। কেন? কারণ আমরা চাইছি সেই সিস্টেমটা আরও যেন ইমপ্রুভ হয়, আরও বেটার হয়, কিন্তু সেটা করার মাধ্যমে আরও আমরা সেটাকে খারাপ করে ফেলছি, আরও সেটাকে আমরা মানে বাজে অবস্থায় নামিয়ে আনছি। অথবা ঠিকের উল্টোটা, কোনো একটা সিস্টেম যাতে আমরা নতুন একটা ধারণা নিচ্ছি বা নতুন একটা কিছু যোগ করছি যাতে করে সেটাকে যেন ইমপ্রুভ করতে পারি, কিন্তু সেটা যোগ করার মাধ্যমে সেটাকে ইমপ্রুভ করার পরিবর্তে আরও সেটাকে আমরা অনেক খারাপ অবস্থাতে নিয়ে গেলাম। এটাই হচ্ছে কি সাবলেশন। সেটা আমরা দেখতে পাচ্ছি কোথায়? এই ওডিপাস দ্য কিং স্টোরির মধ্যে। তো এই ছিল আমাদের মানে দুটো স্টোরির মাধ্যমে সভ্যতার যে বৈশিষ্ট্য সেটাকে বোঝা। এটা ছাড়াও আমাদেরকে আরও একটা জিনিস জানতে হবে, যেটাকে বলা হয় কি, যেটা আমরা মেমেটিক থিওরিতে দেখতে পাই। দুটো সভ্যতার যে সমস্ত সংঘর্ষ হয় সেটার মধ্যে মিমস থাকে অনেকগুলো। এই মিমস মানে কি? মিমস হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ভাইরাস, যে ভাইরাসটা মানসিক ভাইরাস। যেমন কোভিড-19 একটা ভাইরাস। আমরা যখন হাঁচি হয় বা কাশি হয় তখন আমাদের শরীর থেকে ভাইরাসটা অন্য শরীরে চলে যায় এবং সেই শরীরের মধ্যেও সেই ভাইরাসটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং তারপর সেই শরীরটাও কি হয়, সে মানে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এই মিমস মানে হচ্ছে কি, এটা সাইকোলজিক্যাল ভাইরাস, এমন একটা ভাইরাস যেটা মানসিক স্তরে থাকে, যেটা কতগুলো ধারণার মতো, একটা বিশ্বাসের মতো, একটা বৈশিষ্ট্যের মতো, যেটা যে কোনো রূপে থাকতে পারে। সেটা কোনো ভালো ধারণা হতে পারে, একটা খারাপ ধারণা হতে পারে, ভালো বৈশিষ্ট্য বা খারাপ বৈশিষ্ট্য, অথবা যেটা কোনো একটা কুসংস্কার হতে পারে। যে কোনো কিছুই হচ্ছে একটা মিমস। কালচার বা সিভিলাইজেশন তৈরি হয় মিমসের মাধ্যমে। যেমন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে যে বর্ডারটা আছে, সেই বর্ডারটা, অর্থাৎ এই যে ভারতবর্ষ বা হচ্ছে পাকিস্তান, এই যে ন্যাশনালিজম, একটা দেশ বা একটা জাতি, এটা একটা মিম, এটা একটা ধারণা, একটা বিশ্বাস, যেটা কি ভারতবর্ষের সমস্ত মানুষের মনের মধ্যে ইমপ্লান্টেড। কেন? কারণ এটা ইতিহাসে অনেক ঘটনার মধ্যে দিয়ে, অনেক জটিল বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এটা এইভাবেই চলে আসছে। এবং এটার যদি আমরা ইতিহাস দেখতে চাই তাহলে আমরা একদম প্রি হিস্টোরিক টাইম পর্যন্ত পৌঁছে যাব, ঠিক আছে? অর্থাৎ সভ্যতা শুরু হওয়ারও অনেক আগে, যখন আমরা আদিম মানুষ ছিলাম, যখন সিভিলাইজেশন বা হিস্ট্রি স্টার্ট হয়নি, সেই সময়কার জিনিস একটু একটু করে চেঞ্জ হতে হতে একরকম জিনিস আর একরকম জিনিস হতে 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 অনেক জটিল সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি। অন্য একটা ভিডিওতে ফ্রয়েডের সম্পর্কে যখন আমি আলোচনা করব, উপজাতি বা
বিভিন্ন উপজাতি টোটেম প্রজাতির প্রাণী বা টোটেম প্রজাতির যে সমস্ত সভ্যতা, সেখান থেকে কি করে ধর্মের উত্থান হলো, সেখান থেকে কি করে বিজ্ঞানের উত্থান হলো, সেই ভিডিওতে এটা আমরা আরও ডিটেলসে কভার করব। তবে আজকের জন্য আমরা এতটুকুই বুঝে নিই, এই যে মিমস, এটার পিছনে অনেক জটিল ধারা চলে আসছে ইতিহাসের, এবং সেখান থেকে আমাদের মধ্যে যে দেশ বা জাতীয়তাবোধ বা একটা ভারতবর্ষ, পাকিস্তান বা রাশিয়া, জার্মান, ফ্রান্স এরকম ধরনের ধারণা তৈরি হয়েছে। এই মিমসগুলো আমাদের প্রত্যেকের মাইন্ডের মধ্যে এক্সিস্ট করে, এটা বাস্তবে কোথাও নেই। অর্থাৎ মাউন্ট এভারেস্ট বা প্রশান্ত মহাসাগর এটা বাস্তবে আছে, এটা সত্যি, কিন্তু ভারতবর্ষ বলে কোনো জিনিস বাস্তবে নেই, এটা আমাদের মাথায় এক্সিস্ট করে। আর সেই মাথার ভিতরে যে জিনিসটা এক্সিস্ট করে সেটাকে রিফ্লেক্ট করার জন্য, সেটাকে প্রতিফলন করার জন্য আমরা বাস্তবে বিভিন্ন ডকুমেন্টসের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে বা আমাদের জাতীয় মানে যে পতাকা আছে তার মধ্যে, বিভিন্ন সিম্বলের মধ্যে, বিভিন্ন জায়গাতে শব্দটাকে আমরা ব্যবহার করি। ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে, এডুকেশন সিস্টেম থেকে শুরু করে, পার্লামেন্টের মধ্যে বা আমাদের বিভিন্ন 1 টাকার যে কয়েনগুলো থাকে বা বিভিন্ন নোট থাকে তার মধ্যে আমরা ব্যবহার করি। অর্থাৎ সেই ধারণাটাকে আমরা বাস্তবে রিফ্লেক্ট করছি, কিন্তু কে করছে? আমরা করছি। এটা আমরা সেই ধারণাটা বা সেই বিশ্বাসটাকে বাস্তব করে তুলতে চাইছি, এবং সেই করে তোলার মধ্যে দিয়ে আমরা জীবনটাকে মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা মিম। এরকম মিম ভর্তি চারিদিকে। আমরা যে বিয়ে করি একে অপরের সাথে, এটাও কি একটা ধরনের মিম? ম্যারেজ হচ্ছে একটা মিম, যে আমরা বিশ্বাস করে নিচ্ছি যে আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে সারা জীবন থাকবো। এটা কোনো একটা ট্রুথ নয়। যেমন একজন বাবা একটা সন্তানকে জন্ম দিলে বা একজন মা একটা সন্তানকে জন্ম দিলে, এটা একটা বায়োলজিক্যাল ট্রুথ। কিন্তু এই মানে ম্যারেজটা এটা কোনো বায়োলজিক্যাল ট্রুথ নয়। হ্যাঁ, তাদের মধ্যে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে সেটা হয়তো বায়োলজিক্যাল ট্রুথ, কিন্তু তারা যে বিয়ে করে নিয়েছে এটা কোনো বায়োলজিক্যাল ট্রুথ নয়। এটা একটা মিম, একটা ধারণা। তারা দুজনে বিশ্বাস করে নিচ্ছে, আশেপাশের সমাজ সবাই সেটা বিশ্বাস করে নিচ্ছে, এবং যখন মানে লিগ্যাল প্রসিডিওর হচ্ছে যে ম্যারেজ যে সার্টিফিকেট, সেখানে গিয়ে আইন সেটাকে অথরাইজ করছে যে হ্যাঁ আমরা মেনে নিলাম যে তোমরা বিয়ে করছো। তারপর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেনে নেওয়া হচ্ছে, বা অনেক আত্মীয় স্বজন খাওয়া দাওয়া খেতে আসছে, বিভিন্ন রিচুয়াল হচ্ছে, তখন তারা বলছে যে হ্যাঁ আমরা দেখে নিলাম, আমরা জানলাম, আমরা রেকগনাইজ করছি জিনিসটাকে, একসেপ্ট করছি। তো আমরা মেন্টালি শেয়ার করছি সেই মিমটা একে অপরের সাথে। ঠিক এরকমই বিভিন্ন মিমস আছে। সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম হতে পারে, এডুকেশন সিস্টেম থেকে শুরু করে, যেমন আমরা যে বাড়িতে আছি সেই বাড়িটা আর প্রেসিডেন্সি কলেজ কলকাতা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো জাস্ট বিল্ডিং, কিন্তু ওটাকে আমরা কলেজ বলছি কেন? কারণ এটা একটা বিশ্বাস, একটা ধারণা। তারপর সেই ধারণাটাকে আমরা মেনে নিয়েছি সবাই, সমস্ত ছাত্ররা, সমস্ত স্টুডেন্ট বা টিচার্সরা। এই যে মিমসগুলো, এই মিমসের দ্বারাই সভ্যতা বা সিভিলাইজেশন চলতে থাকে, ফাংশন করতে থাকে। এটার মাধ্যমে অনেক মানুষ এক জায়গায় আসে এবং তারা কোনো একটা কাজ করে। যদি একটা ব্রিজ তৈরি করতে হয়, সেটা এমনি এমনি করা সম্ভব নয়, সেটার জন্য অনেক লেবার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, তারপর সেটার জন্য অনেক বিজনেস পিপল দরকার যারা মানে বিভিন্ন জিনিস ম্যাপ আউট করবে, তারপর বিভিন্ন রকমের আরও সায়েন্টিস্ট দরকার যে কী করে যারা সেই জিনিসটাকে প্ল্যান আউট করবে। নাও সেই ইঞ্জিনিয়ার্স বা লেবার্স, তারপর যারা হচ্ছে বিজনেস পিপল, প্রমোটার্স, তারা সবাই একসঙ্গে কাজ করবে ব্রিজটা তৈরি করার জন্য। কেন? কারণ তাদের মধ্যে একটা মিম থাকবে কোনো, যেটা তাদেরকে একসঙ্গে সঙ্গবদ্ধ করতে পারে, যাতে একসঙ্গে ধরে রাখতে পারে। যেমন আমরা সবাই ভারতবর্ষে আছি, বা যারা এখানে বাংলাদেশে আছে তারা কি একটা দেশের অংশ, বা সবাই হচ্ছে মুসলিম, বা সবাই খ্রিস্টান, বা সবাই বৌদ্ধিস্ট, বা সবাই হিন্দু, বা সবাই ছেলেরা, বা সবাই মেয়েরা, এগুলোকে একটা মিমস। এই মিমসগুলো একটা ভাইরাসের মতো, যেটা একটা মাইন্ড থেকে অন্য মাইন্ডে ছড়িয়ে পড়ে, চারিদিকে স্প্রেড করতে থাকে। এই মিমসগুলো কি করে? আমরা মনে করি কি আমরা এই মিমসগুলোকে ধরে রেখেছি, তার মধ্যে দিয়ে আমরা জীবনটাকে ধারণ করছি। কিন্তু সভ্যতার মধ্যে ক্ল্যাশিং কখন হয়? অ্যাকচুয়ালি সভ্যতার ক্ল্যাশিংয়ের মাধ্যমে এই মিমসগুলো নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করে। মিমসগুলো বেঁচে আছে, তার একটা ভাইরাস যেমন বেঁচে থাকে, যেমন ভাইরাস মানে কি, তার মধ্যে কিন্তু প্রাণ থাকে। জীব আর জড়ের মাঝখানের অবস্থাকে বলা হয় ভাইরাস। মিমস হচ্ছে একটা সাইকোলজিক্যাল ভাইরাসের মতো, তার একটা প্রাণ আছে, তার একটা লাইফ আছে। যেমন আমরা জন্ম হই, তারপর বড় হই, তারপর আমরা অ্যাডাল্ট হয়ে উঠি, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের একটা জীবন আছে, জীবনের বিভিন্ন মাত্রাতে আমরা চলতে থাকি। একটা মিমসেরও একটা অনেক মাত্রা থাকে, কোনো সময় সে ছোটো থাকে, একটু বড় হয়, চারিদিকে ছড়িয়ে পড়ে, অনেক বেশি মানুষ সেটা গ্রহণ করে, সেটা অনেক শক্ত বা রিজিড হয়ে পড়ে, সেটাকে পাল্টানো সম্ভব হয় না, তার একটা বেগ তৈরি হয়, তার জন্য কেউ যুদ্ধ করে, তার কেউ বিরুদ্ধে, কেউ মানে তার পক্ষে। না, সেই মিমসগুলোর একটা জীবন আছে, সেই জীবনটাকে সে ধরে রাখার জন্য সে হিউম্যান মাইন্ডকে ব্যবহার করে, অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মাইন্ডকে ব্যবহার করে। যেমন আমরা বেঁচে থাকার জন্য আমরা বংশ বিস্তার করি, আমাদের সভ্যতা গঠন করেছি আমরা, ঠিক তেমন সেই মিমসগুলো কি করে? তারা বেঁচে থাকার জন্য তারা আমাদেরকে ব্যবহার করে, আমাদের মধ্যে দিয়ে তারা হচ্ছে এক্সিস্ট করতে পারে। যখন এই ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয়, রাজনৈতিক বা অর্থনৈতিক একটা যদি
মানে একটা ফ্রিকশন তৈরি হয়, বা যে কোনো দুটো সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন আর ইস্টার্ন সিভিলাইজেশনের মধ্যে যদি ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের মধ্যে দিয়েই কিন্তু এই মিমটা আরও একটু বেঁচে থাকার জায়গা পেয়ে গেল, যে দেয়ার আর টু সিভিলাইজেশন, দুটো সভ্যতা আছে। এই যে মিম সভ্যতা, সেই মিমটা বেঁচে থাকার আর একটু সুযোগ পেয়ে গেল। যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তখনই সেই মিমটা আরও বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে। তো সেই সমস্ত কনফ্লিক্টের মধ্যে দিয়ে মিমগুলো নিজেদের জীবনটাকে আরও একটু এক্সটেন্ড করার চেষ্টা করে। ঠিক যেমন আমরা অসুস্থ হয়ে পড়ার পর ওষুধ খেয়ে বা বিভিন্ন রকম জিনিস করে আমরা আরও একটু বেঁচে থাকার চেষ্টা করি, ঠিক তেমনই এই মিমস, এই যে সাইকোলজিক্যাল ভাইরাস, সেটা হচ্ছে কি ইতিহাসের একটা স্ট্রিম। যেমন নদীর মধ্যে অনেক নুড়ি, বালি, পাথর, কণা, গাছের পাতা, ডাল ইত্যাদি ভেসে বেড়ায়, তেমন সভ্যতার ইতিহাস মানে হচ্ছে কি অনেকগুলো ছোট ছোট স্মল মিমসের একটা চলমানতা, সেগুলো ভেসে যাচ্ছে। এবং তাদের সেই সভ্যতার মধ্যে কনফ্লিক্ট হওয়ার মাধ্যমে সেই মিমসগুলো বিভিন্ন দিক পরিবর্তন করে তারা নিজেদেরকে ধরে রাখতে পারছে সেই স্ট্রিমের মধ্যে। এবং আরও একটা জিনিস জানতে হবে সভ্যতার ইন্টারক্ল্যাশিং সম্পর্কে আমাদেরকে, সেটা হচ্ছে কি ইউনিফিকেশন। অর্থাৎ যদি আমরা ছোট স্তরে না ভেবে 50 বছর বা 100 বছরে যদি না দেখি, বরঞ্চ আমরা যদি কয়েক হাজার হাজার বছরের স্তরে দেখি, 10,000 বছর, 20,000 বা 50,000 বছরের ইতিহাস যদি আমরা দেখি পৃথিবীর, একদম 70,000 বছর থেকে শুরু করে 70,000 বছর, ঠিক আছে, যখন আমরা সবাই আদিম মানুষ ছিলাম, যে হান্টার গ্যাদারার্স ছিলাম, সেই সময় থেকে যদি আজকের দিনের হিস্ট্রিটা আমরা দেখি, তাহলে দেখতে পাবো বারবার ইতিহাসে এটা হয়ে এসছে একটা বড় সভ্যতা। সেই বড় সভ্যতা যখন অনেক বেশি বড় হয়ে যায়, বিভিন্ন রাজ্যকে দখল করতে করতে যখন অনেক বড় হয়ে যায়, তখন তাদের মধ্যে, তাদের সভ্যতার ভিতরে অনেক সংঘর্ষ তৈরি হয়। সেই সংঘর্ষের ফলে সেই সভ্যতাটা ভেঙে ভেঙে অনেকগুলো ছোট ছোট সভ্যতাতে তৈরি হয়। তারপর কি হয়, যখন অনেকগুলো ছোট সভ্যতা থাকে, তখন কি হয়, সেই ছোট ছোট সভ্যতাগুলো বা সেই গোষ্ঠীগুলো তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করে আবার কি হয়, একজন আরেকজনকে দখল করে নেয়, নিয়ে আবার একটা বড় সভ্যতা তৈরি হয়। তারপর যখন সেটা আবার অনেক বড় হয়ে যায়, তখন আবার সেগুলো ভেঙে ভেঙে খণ্ড খণ্ড হয়ে অনেকগুলো ছোট ছোট সভ্যতা তৈরি হয়। এইরকমভাবে বারবার করে মানে ফোর্সের দ্বারা বিভিন্ন মিমস, যে দুটো ছোট সভ্যতা তার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে বা সংঘর্ষ হচ্ছে, কেন হচ্ছে? মিমসের জন্য। সেই মিমস সেই জিনিসগুলোকে মানে চালনা করে নিয়ে যাচ্ছে। নাও সেই সভ্যতাগুলো মানে ইন্টারক্ল্যাশ হচ্ছে বারবার, যার ফলে কি ছোট সভ্যতারা যুদ্ধের মাধ্যমে একটা বড় সভ্যতা তৈরি করছে, তারপর বড় সভ্যতা আবার তার ভিতরকার বা অন্তর্নিহিত দ্বন্দ্বের মধ্যে দিয়ে ভেঙে ছোট সভ্যতা হচ্ছে। বারবার এরকম হওয়ার মাধ্যমে ছোট সভ্যতা তৈরি এবং বড় সভ্যতার মধ্যে ইউনিফাইড হওয়া, আবার ভেঙে গিয়ে ছোট সভ্যতা হওয়া, এরকম হওয়ার মাধ্যমে এই ফোর্সগুলো দুর্বল হতে থাকে এবং এই মিমসগুলো হারিয়ে যায়। তখন আমরা ধীরে ধীরে একটা স্টেবল জায়গায় চলে আসি, তখন আমাদের আবার নতুন মিমস দরকার হয়। এরকম কখনোই সম্ভব নয় যে কোনো সভ্যতা সার্ভাইভ করবে কোনো মিমস ছাড়াই। মিমসকে বাদ দিয়ে আমরা কখনো সার্ভাইভ করতে পারবো না। সেই যে মিমস, সেই জিনিসটা সবসময় সভ্যতাতে এক্সিস্ট করবেই করবে। একটা মিমকে বাদ দিতে গেলে একটা অন্য মিমস আমাদের দরকার। না, এই যে মিমসের যে প্রয়োজনীয়তা, যে দরকার, সেটা ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো না। তো এবার আমরা সেই সব মিমসের উপরে বেঁচে আছি নাকি মিমস আমাদের উপরে বেঁচে আছে? মিমস হচ্ছে একটা প্যারাসাইটের মতো, একটা পরজীবীর মতো। যেমন একটা গাছের উপরে অনেক পরজীবী জন্ম হয়, সে নিজে খাদ্য তৈরি করতে পারে না, তখন সে সেই গাছের থেকে খাদ্য শোষণ করে সে নিজে বেঁচে থাকে। এই মিমসগুলো হচ্ছে ঠিক তেমন, আমাদের থেকে আমাদের এনার্জি, আমাদের লাইফ, আমাদের প্রাণ, এটাকে শোষণ করে সে বেঁচে থাকে। এই যে ন্যাশনালিজম হোক বা কমিউনিজম হোক বা ফ্যাসিজম হোক বা হচ্ছে রিলিজিয়াস হোক না কেন, বা ব্যাংকিং সিস্টেম হোক না কেন, বা ক্যাপিটালিজম হোক না কেন, এই প্রত্যেকটা জিনিস একটা মিমস। এবং তারা আমাদের এনার্জি বা আমাদের লাইফ ফোর্সটাকে কনজিউম করে সার্ভাইভ করছে। এই একটা মিমসকে বাদ দিতে গেলে একটা অন্য মিমস দরকার। যখন কোনো মিমস সভ্যতাতে অনেক অনেক বেশি এনার্জি কনজিউম করে নেয় এবং সেই প্যারাসাইটটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে, তার যে হোস্ট অর্থাৎ যে আমরা লাইফ আমাদের থেকে, তখন আমাদেরকে কি করতে হয়? যুদ্ধ করে সেই মিমসগুলোকে বাদ দিয়ে সেটাকে পরিবর্তন করে নতুন মিমস দরকার আনতে হয়। এবং এইভাবে আমরা সার্ভাইভ করতে থাকি, এইভাবে আমরা বেঁচে থাকি, এবং এই মিমসের কারণে সভ্যতার মধ্যে ইন্টারক্ল্যাশিং হতে থাকে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা অনেক ডিপলি আলোচনা করলাম অনেক কিছু, দুটো সভ্যতার ইন্টারক্ল্যাশিং নিয়ে আলোচনা করলাম, এবং আমরা দুটো স্টোরি সম্পর্কে জানলাম, মিথোলজিক্যাল স্টোরি সম্পর্কে জানলাম, এবং আমরা তার মাঝখানে কিছু সাইকোলজিক্যাল এবং হিস্টোরিক্যাল বিষয় সম্পর্কে জানলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি মনে হয় যে ভিডিওটা অনেক ডিপ ছিল, অনেক প্রোফাউন্ড ছিল, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাবে। এর মধ্যে কোন কনসেপ্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে লিখে জানাবে। আর আমার কোনটা ভালো লেগেছে সেটা আমি ফার্স্টে পিন কমেন্টে লিখে দেবো অবশ্যই, যেটা আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।